আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইপারটেনশন এবং কিডনি ডিজিজ। বন্ধুরা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে তোমরা নিজেরাও জানো হাইপারটেনশন একটা অত্যন্ত প্রচলিত এবং কমন রোগ, এবং এই রোগের সাথে কিডনি রোগের সরাসরি সম্পর্ক। যখনই তোমাদের কাছে কোনো ব্যক্তি আসবেন হাইপারটেনশন নিয়ে, তখন কিন্তু একজন ডাক্তার হিসাবে তোমার চিন্তায় অনেক গভীরতা নিয়ে আসতে হবে। তুমি রুগী দেখছো তোমার চেম্বারে বা তোমার হসপিটালে, এমনই এক অবস্থায় এ ধরনের যে কোনো একজন পেশেন্ট, উনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, বয়স একটু কম হতে পারে বা বয়স্কও হতে পারেন, এ ধরনের যে কোনো একজন ব্যক্তি তোমার কাছে এসে বললেন যে ডাক্তার সাহেব, আমি তো কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার ব্লাড প্রেশার বেশি, আমি তো ওষুধও খাচ্ছি কিন্তু আমার ব্লাড প্রেশার কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, আপনি একটু ব্যাপারটা দেখেন। তো তুমি যদি পেশেন্টকে একটা জায়গায় আরেকটা প্রেশারের ওষুধ দিয়ে বিদায় করে দাও, তাহলে আসলে এই পেশেন্টের আর যাওয়ার জায়গা থাকবে না খুব বেশি। এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে একটা পর একটা। কাজে বন্ধুরা, আমাদের একটু ভাবতে হবে আসলে যে হাইপারটেনশন কেন হলো ওনার, এই হাইপারটেনশনের পেছনে কি কোনো কারণ লুকায় আছে? বন্ধুরা, তোমরা জানো যে বেশিরভাগ হাইপারটেনশন যদিও প্রাইমারি অর্থাৎ কোনো কারণ ছাড়া হয়, কিন্তু অন্তত আসলে 10 থেকে 15% হাইপারটেনশনের পেশেন্টের তাদের হাইপারটেনশনের পেছনে বিভিন্ন ধরনের কারণ লুকিয়ে থাকতে পারে। কোনো এন্ডোক্রাইন কজ লুকিয়ে থাকতে পারে, কোনো কিডনি ডিজিজ লুকিয়ে থাকতে পারে, কোনো ড্রাগ হিস্ট্রি লুকিয়ে থাকতে পারে, ইভেন ফিমেলের ক্ষেত্রে প্রেগনেন্সি একটা কারণ হতে পারে, কোনো ভাস্কুলার অ্যানোমেলি কারণ হতে পারে। এই ধরনের অনেকগুলি কারণে পেশেন্টের হাইপারটেনশন হতে পারে। এই জন্য বন্ধুরা, কোনো রোগী যখন হাইপারটেনশনের কমপ্লেন করবে তোমার কাছে, তুমি অবশ্যই এই হাইপারটেনশনের পেছনে কোনো সেকেন্ডারি কারণ বা সেকেন্ডারি কজ আছে কিনা সেটা অবশ্যই একটু খুঁজে দেখার চেষ্টা করবে সবসময়। এখানে দেখো, এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা, এনারা হাইপারটেনশনে ভুগছেন। বিভিন্ন রকম ইনভেস্টিগেশনের পর অবশেষে ডায়াগনোসিস হলো যে ওনাদের হাইপারটেনশন প্রাইমারি হাইপারটেনশন ছিল না। এনাদের হাইপারটেনশনের পেছনে কিডনির যে রক্তনালী সেখানে স্টেনোসিস ছিল, এবং এই জন্য পেশেন্ট হাইপারটেনশনে ভুগছিলেন। সেই কারণটা তুমি যদি খুঁজে বের করতে পারো, তাহলে এটা তোমার ক্যারিয়ার একটা বিরাট অ্যাচিভমেন্ট আসলে। এবং এই পেশেন্টের এই হাইপারটেনশন আলটিমেটলি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে যদি সেটা আর্লি ডায়াগনোসিস হয়। একটু দেখো বন্ধুরা, যে এখানে এটা রেনাল আর্টারি, এই রেনাল আর্টারি গায়ের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে কিভাবে এটা ন্যারো হয়ে গেল, এবং ন্যারো হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি কিডনিতে রক্ত সরবরাহ কমে গেল। এটাই হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি তো বুঝতেই পারছো, স্টেনোসিস মানে ন্যারোইং। এই রেনাল আর্টারি ন্যারোইং হয়ে গেল এখানে। এটা হচ্ছে অ্যাওর্টা, এই অ্যাওর্টা থেকে আলটিমেটলি রেনাল আর্টারি অ্যারাইজ করলো, আর এই অ্যাওর্টা থেকেই কিন্তু আসলে অ্যাথেরোস্ক্লেরোসিস শুরু হয়। শরীরের বিভিন্ন জায়গার মধ্যে একই সময় অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ শুরু হতে পারে। তারই একটা অংশ হিসাবে এই রোগীগুলির এই রেনাল আর্টারির সাথে যে অ্যাওর্টার পোরশন, এখানেও অ্যাথেরোস্ক্লেরোসিস শুরু হলো, এবং এটা আলটিমেটলি রেনাল আর্টারিকে ইনভলভ করলো এবং এরিয়াটা ন্যারো হয়ে গেল। ন্যারো হয়ে যাওয়ার কারণে এই অ্যাওর্টা থেকে অল্প রক্ত কিডনিতে প্রবেশ করতে পারবে, এবং কিডনিতে একটা ইস্কিমিয়া হবে। এটাকে আমরা রেনাল ইস্কিমিয়া বলে থাকি। এবং তোমরা জানো, যদি কিডনিতে ইস্কিমিয়া হয় তাহলে এরপরে অনেকগুলি প্যাথোলজি অ্যারাইজ করবে, এবং এখান থেকে আলটিমেটলি পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হবে। তোমরা বন্ধুরা দেখো যে এটা রেনাল আর্টারি স্টেনোসিস দেখা যাচ্ছে এখানে, এবং এখানে হাইপারটেনশন দেখা যাচ্ছে, এখানে ক্রনিক কিডনি ডিজিজ দেখা যাচ্ছে। কাজেই এই রেনাল আর্টারি স্টেনোসিস, এই হাইপারটেনশন এবং ক্রনিক কিডনি ডিজিজ,
এগুলি কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কিত, লিঙ্ক করা থাকে। কোনো কোনো পেশেন্টের এমন হবে যে রেনাল আর্টারি স্টেনোসিস থেকে শুধুমাত্র হাইপারটেনশন, ওনার কিডনি হয়তো ভালো। কোনো রোগীর এমন হবে যে রেনাল আর্টারি স্টেনোসিস আছে, তো ওনার সেখান থেকে আস্তে আস্তে কিডনি ইনজুরি হয়ে কিডনি ফেল করে যাচ্ছে। এনাদের একটা পোর্শন হয়তো হাইপারটেনশন নাও থাকতে পারে, এত স্লোলি প্রোগ্রেসিভ রেনাল আর্টারি স্টেনোসিসের কারণে। আবার কিছু পেশেন্টের এমন হতে পারে যে হাইপারটেনশন আছে, ক্রনিক কিডনি ডিজিজ দুটোই আছে, কারো কাছে সবগুলো থাকতে পারে। তো আসলে বন্ধুরা এখানে এই যে তিনটা কন্ডিশন, একটা রেনাল আর্টারি স্টেনোসিস, একটা হাইপারটেনশন, একটা ক্রনিক কিডনি ডিজিজ, এগুলি যে কোনো রকমেরই কম্বিনেশন হতে পারে, কোনো একজন পেশেন্টের মধ্যে সবগুলিও থাকতে পারে। এই রেনাল আর্টারি স্টেনোসিস আসলে সেকেন্ডারি হাইপারটেনশনের একটা অংশ দখল করে আছে ধরে নেওয়া যায়, বা বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্স আসলে আমরা পাই, যেখানে দেখা যায় 5 থেকে 6% বয়স্ক রোগীদের ক্ষেত্রে 5 থেকে 6%, এমনকি 7% পর্যন্ত রোগীদের হাইপারটেনশনের পেছনে রেনাল আর্টারি স্টেনোসিস লুকিয়ে। তাহলে এই সেকেন্ডারি হাইপারটেনশনের কারণে আলটিমেটলি এমনই ব্লাড প্রেশার, এমনই হাইপারটেনশন যে এটাকে তখন কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং আলটিমেটলি এই পেশেন্টগুলি অল্প সময়ের মধ্যে এন্ড স্টেজ কিডনি ডিজিজ ডেভেলপ করতে পারে। বন্ধুরা যে কথা আমরা বলছিলাম, নেট কানেকশনের জন্য একটু সমস্যা হলো, যে এই ধরনের রোগীদের অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে যে শুধু কিডনিতেই রোগ থাকে তা নয়, পাশাপাশি হার্ট, রেটিনা, ব্রেইন এবং হাতে পায়ের যে রক্তনালী, ওখানেও কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস চেঞ্জ থাকার কারণে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়, যেটা আমরা পরে আলোচনা করব। দেখো এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করলো, যে এখানে 4 থেকে 5% ওল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে আলটিমেটলি সেকেন্ডারি হাইপারটেনশন পার্ট হিসাবে রেনাল আর্টারি স্টেনোসিস পাওয়া যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সমস্ত পেশেন্টের অ্যাডভান্স কিডনি ডিজিজ হয়ে গেল এবং বয়সও বেশি, তাদের ক্ষেত্রে আলটিমেটলি অন্তত 20% পেশেন্টদের ক্ষেত্রে রেনাল আর্টারি স্টেনোসিস পাওয়া যাচ্ছে। এর প্রতি 5 জন রোগীর মধ্যে 1 জন রোগী রেনাল আর্টারি স্টেনোসিস পাওয়া যেতে পারে যদি পেশেন্টের অ্যাডভান্স কিডনি ডিজিজ হয়ে যায়। এখন কি কি কারণে এই রেনাল আর্টারি স্টেনোসিস হতে পারে? মূলত সবচেয়ে কমন যে কারণ তোমরা তোমাদের ক্লিনিক্যাল লাইফে দেখতে পাবে, এমনকি তোমাদের ফ্যামিলিতেও হয়তো দেখতে পাবে, সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এই অ্যাথেরোস্ক্লেরোসিস সারা শরীরের রক্ত নালীতে একযোগে দেখা যেতে পারে, এবং তার একটা প্রেজেন্টেশন রেনাল আর্টারিতে হতে পারে। এছাড়া একটা রেয়ার কন্ডিশন যেটাকে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া বলা হয়, পেশেন্টদের হয়, সেটাও রেনাল আর্টারি স্টেনোসিস করতে পারে। এতে রেয়ারলি পাওয়া যায়, আনকমন। এখানে একটু দেখো যে এটা একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক, যার মধ্যে ফ্যাট থাকে, তোমরা জানো, ক্যালসিয়াম থাকে এবং ইমিউন সেলস থাকে, এবং আলটিমেটলি এই রেনাল আর্টারি ন্যারো হয়ে গেল। আর এটা হচ্ছে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া, অর্থাৎ এই মাসেল লেয়ারের মধ্যে কিছু চেঞ্জ আসে, কিছু ফাইব্রাস টিস্যু চলে আসে, এবং এইখানে বিডেড অ্যাপিয়ারেন্স হয়, অর্থাৎ গলার মধ্যে অনেক সময় দেখবা মেয়েরা পুঁতির মালা পরে, তো পুঁতিগুলিকে আসলে আমরা বিড বলে থাকি। এই অনেকটা, এবং এটা যদি ইয়াঙ্গার পেশেন্টদের ক্ষেত্রে হয় তাহলে আমরা ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া চিন্তা করতে পারি। বন্ধুরা, এই রেনাল আর্টারিতে যদি স্টেনোসিস হয় তাহলে প্রবলেমটা কি হয়? প্রবলেমটা খুব সহজ, এবং তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে যদি কিডনিতে কোনো কারণে রক্ত সরবরাহ কমে যায়, আর্টারি ন্যারো হয়ে যাওয়ার কারণে, রেনাল আর্টারি স্টেনোসিস হওয়ার কারণে, তাহলে কিডনি থেকে আলটিমেটলি রেনিন তৈরি হয়, বেশি বেশি রেনিন তৈরি হয়, এবং সেই রেনিন আলটিমেটলি অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করে।
এবং সেই অ্যাঞ্জিওটেনসিন 2 আলটিমেটলি আরো কয়েকটা কাজ করে। একটা হচ্ছে সে রক্তনালীকে কন্ট্রাকশন করে, এটা আমরা জানি। সে অ্যালডোস্টেরন রিলিজ করে, সেটা শরীরের মধ্যে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে, এবং এটা কিন্তু আবার অ্যাড্রেনালিনও রিলিজ করে। বন্ধুরা, অ্যাড্রেনালিন রিলিজ হওয়ার কারণে এটা শরীরের মধ্যে ভ্যাসোকনস্ট্রিকশন হয়। এটা আবার এডিএইচও রিলিজ করে। তাহলে অনেকগুলি কাজ কিন্তু হয়ে যাচ্ছে। এজন্য আমরা মজা করে অনেক সময় বলি যে আর এ এ এ এ এস, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, অ্যাড্রেনালিন, এডিএইচ সিস্টেম। এটা জাস্ট মনে রাখার জন্য বন্ধুরা। কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে কিন্তু রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমই বলবে, কিন্তু মনে রাখবে অ্যাঞ্জিওটেনসিনের পরে অ্যালডোস্টেরন আছে, এরপরে অ্যাড্রেনালিন আছে, এরপরে এডিএইচ আছে, অনেকগুলো বিষয়ের মধ্যে আছে একই সিরিজে। প্রত্যেকটাই বেশি বেশি মাত্রায় রিলিজ হলে বা তৈরি হলে কিন্তু শরীরে প্যাথোলজি সৃষ্টি করে। তাহলে এখানে আমরা সহজভাবে সবচেয়ে বেশি প্যাথোলজিক্যাল যেগুলি পাওয়া যাচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2, অ্যালডোস্টেরন এবং অ্যাড্রেনালিন, এই 3A। একটা এ হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2, একটা এ হচ্ছে অ্যালডোস্টেরন, আর এ হচ্ছে অ্যাড্রেনালিন। এই 3A কিন্তু যদি বেশি তৈরি হয় বডিতে ডেঞ্জারাস। এরা ভ্যাসোকনস্ট্রিকশন করে হাইপারটেনশন করবে, এরা সোডিয়াম এবং ওয়াটার রিটেইন করে কিন্তু হাইপারটেনশন করবে। এছাড়াও এই অ্যাঞ্জিওটেনসিন 2 এবং অ্যালডোস্টেরন কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে ফাইব্রোসিস করে। বন্ধুরা প্লিজ মনে রাখবে এই কথাটা, অ্যাঞ্জিওটেনসিন 2 এবং অ্যালডোস্টেরন কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গে ফাইব্রোসিস করে, যেমন কিডনিতে ফাইব্রোসিস করে, গ্লোমারুলোস্ক্লেরোসিস এবং ইন্টারস্টিশিয়াল ফিব্রোসিস, টিউবুলার অ্যাট্রফি এগুলি করতে পারে। আলটিমেটলি একটা ক্রনিক কিডনি ডিজিজ করে ইরিভার্সিবলি কিডনি ইনজুরি করতে পারে। দেখো এখানে সুন্দর ছবি, এখানে এটা অ্যাওর্টা, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হলো এবং রেনাল আর্টারিকে ইনভলভ করলো, এবং এখানে আলটিমেটলি কিডনিতে একটা ইসকিমিয়া হলো। ইসকিমিয়া হয়ে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাডমিশন সিস্টেম ওভার অ্যাক্টিভেশন হলো এবং হাইপারটেনশন হলো, সল্ট এবং ওয়াটার রিটেইন করলো, এবং এই পেশেন্টের রিফ্র্যাক্টরি হাইপারটেনশন হয়। অর্থাৎ তিনটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়ার পরেও দেখা যায় কোনো রেসপন্স হচ্ছে না। আরেকটা ঘটনা ঘটে বন্ধুরা, আমি যেটা বললাম যে কিডনির মধ্যে ফাইব্রোসিস করে ফেলে আস্তে আস্তে, যার কারণে কিডনির সারফেসটা দেখো ইরেগুলার হয়ে যায় এবং কিডনিটা একটু ছোট হয়ে যায়। আমরা জানি ফাইব্রোটিক স্ট্রাকচার শ্রিঙ্ক করে ছোট হয়ে যেতে পারে এবং সারফেসটা ইরেগুলার হতে পারে। কাজেই দেখো এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিডনি, এটা হচ্ছে হেলদি কিডনি। এই কিডনিটা একটু ছোট হয়ে যাচ্ছে এবং সারফেসটা ইরেগুলার হয়ে যাচ্ছে। কেন বন্ধুরা? একটা হাইপোক্সিয়ার কারণে, ভিতরে ফাইব্রোসিস হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। দেখো এখানে তিনটা স্টেজে ঘটনা ঘটতে পারে রেনাল স্টেনোসিস। প্রথমত দেখো যে এটা একটা মাইল্ড অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, এবং এই মাইল্ড অ্যাথেরোস্ক্লেরোসিস শুধু অ্যাওর্টার মধ্যেই সীমাবদ্ধ থাকছে, এটা রেনাল আর্টারিকে এখনো ইনভলভ করেনি, তবে রেনাল আর্টারি খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখন আমরা ধরে নিই যে এই কিডনি একদম হেলদি কিডনি, তার জিএফআর 100, এখানে আছে 50 জিএফআর, এখানে আছে 50 জিএফআর, মোট 100 জিএফআর। এখন যেহেতু রেনাল আর্টারি এখনো ইনভলভ হয়নি, তবে হুমকির মুখে এখনো পর্যন্ত জিএফআর 50-50-100 বলবৎ আছে, অর্থাৎ রয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রেনাল আর্টারি, এই রেনাল আর্টারিকে দেখো তোমরা যে এখানে আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আলটিমেটলি রেনাল আর্টারিকে ইনভলভ করে ফেললো, একটা আর্টারিকে ইনভলভ করলো, এই আর্টারিকে এখনো ইনভলভ করলো না। আর এই আর্টারিকে ইনভলভ করার কারণে এখানে রক্ত সরবরাহ কমে যাচ্ছে, এই আর্টারিটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং তার জিএফআর কমে যাচ্ছে, তার কার্যকারিতা কমে যাচ্ছে। এখন কার্যকারিতা কত হলো? 50 থেকে 15 কমে গিয়ে 35 হলো। বন্ধুরা দেখো, যখন 35 হলো, যখন এই কিডনি একটু কম কাজ করা শুরু করলো, তখন কিন্তু তার সাথের কিডনি সহানুভূতি নিয়ে কিন্তু এগিয়ে আসলো, সে একটু বেশি কাজ করবে। অর্থাৎ যে 15 কম কাজ করছে এই কিডনি, এই পাশের কিডনি তখন সে 15 দায়িত্ব নিয়ে নিল। 50 যোগ 15 65। আমাদের জন্য কিন্তু একটা বিরাট লেসন এখানে। যখনই দেখবে তোমার বন্ধু অসুস্থ হয়ে পড়ছে, তোমার বন্ধু পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, তোমার বন্ধু আর্থিকভাবে খুব সমস্যার মধ্যে আছে, তখন কিন্তু তুমি তার
প্রতিবেশী হিসাবে, তার আত্মীয় হিসাবে, তার বন্ধু হিসাবে বসে থাকতে পারো না। তুমি অবশ্যই তার প্রতি সাহায্যের হাত বাড়াবে তোমার সামর্থ্য অনুযায়ী। যে কোনোভাবেই হোক তাকে আমরা একটু হেল্প করার চেষ্টা করব। এখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা পেয়ে গেলাম। কাজে এখানে আলটিমেটলি দেখো কি হলো, দুজনে মিলে কিন্তু সেই তাদের জিএফআর 100ই রয়ে গেল। যতক্ষণ পর্যন্ত এই কিডনি এফেক্টেড হলো না এবং এই বন্ধুর সহযোগিতায় হাত বাড়িয়ে দিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু পেশেন্টের জিএফআর 100 মেনটেন হচ্ছে এবং পেশেন্ট কিন্তু তার সাফারিংসটা কম হচ্ছে, সিকেরি ডেভেলপ করছে না। কিন্তু যখন অবস্থা এমনই হয় যে দেখো থার্ড স্টেজ, যে এই কিডনিও ইনভলভ হয়ে গেল, অ্যাথেরোস্ক্লেরোসিস অপর কিডনিকে ইনভলভ করে যাওয়ার কারণে এই কিডনিতেও রক্ত সরবরাহ কমে যাচ্ছে, আর এই কিডনিতে রক্ত সরবরাহ আগে থেকেই কম, সেক্ষেত্রে দুইটা কিডনি যখন এফেক্টেড হয়ে গেল তখন আলটিমেটলি পেশেন্ট সাফার করা শুরু করলো, কেউ কাউকে হেল্প করতে পারছে না, দুজনেই অসুস্থ। সেক্ষেত্রে আলটিমেটলি জিএফআর কমে গিয়ে এর 15 দুয়ে মিলে করছে। বন্ধুরা যখনই ছোট হয়ে যায় তখন ইররিভার্সিবল ড্যামেজের দিকে দুঃখিত বন্ধুরা, আবারও নেট প্রবলেম। যাই হোক, আমরা আলোচনা চালিয়ে যাই যে এখানে রেনাল আর্টারি তোমরা যদি দেখো যে রেনাল আর্টারিতে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং এই অ্যাথেরোস্ক্লেরোসিস যদি নিচের দিকে প্রোগ্রেস করে, তাহলে এই অ্যাওর্টা, তার যে ব্রাঞ্চ কমন ইলিয়াক আর্টারি, তার যে ব্রাঞ্চ ইন্টারনাল আর এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, এগুলিতেও কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। কাজেই যেই পেশেন্টের রেনাল আর্টারিতে স্টেনোসিস থাকে বন্ধুরা, সেই পেশেন্টের এই অ্যাওর্টার নিচের দিকেও অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে আলটিমেটলি পায়ের যে আর্টারিগুলি আছে সেখানেও অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ পাওয়া যেতে পারে এবং আলটিমেটলি পেশেন্টের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হবে। এই ধরনের রোগী এই ধরনের কমপ্লেন মাঝে করতে পারে যে আমি হাঁটলেই পায়ে ব্যথা বোধ করি আর বসে থাকলে একটু আরাম বোধ করি। কাজে এটাও এই পেশেন্টের একই সাথে এই প্রবলেমগুলি থাকতে পারে। এগুলো অলরেডি আমরা ডিসকাশন করে ফেলছি যে ইসকিমিয়ার কারণে আলটিমেটলি কিডনি একটু ছোট হয়ে যায়। ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া, এখানে দেখো টিউনিকা মিডিয়া, এটা আলটিমেটলি হাইপারট্রফি হয়ে গেল এবং এখানে ভিতরে ফাইব্রাস টিস্যু অ্যাকুমুলেট করলো, করে ব্লিডিং হয়ে গেল। এখানেও রেনাল আর্টারিতে ব্লাড কম, কিডনিতে ব্লাড কম এবং এখানে কিডনি ছোট হয়ে গেল এবং পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করলো। এই রোগটা রেনাল আর্টারি স্টেনোসিস ডিউ টু ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া ফিমেলদের বেশি হয় এবং 15 থেকে 30 বছর বয়সের ফিমেলদেরই এটা বেশি হয়। তো এটা খুব রেয়ার বন্ধুরা। যদি এই রেনাল আর্টারি স্টেনোসিস যে কোনো কারণেই হোক, যদি তুমি সময় মতো ডায়াগনোসিস করতে না পারো
তাহলে প্রথমত একটা কিডনি তো এফেক্টেড হবে এবং সেই কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, পরবর্তীতে অন্য কিডনিও ইনভলভ হবে এবং সেটাও ড্যামেজ হয়ে পেশেন্টের আলটিমেটলি একটা এন্ড স্টেজ কিডনি ডিজিজ অথবা ইরিভার্সিবল কিডনি ফেলিউর হবে। কিন্তু বন্ধুরা, যেটা আমরা এর আগেও বলে আসছি তোমাদের, এই অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে রোগীদের যে শুধু কিডনিতেই রোগ থাকবে তা না, পাশাপাশি অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে পেশেন্টদের করোনারি হার্ট ডিজিজ থাকতে পারে, তাদের ব্রেইনে যে রক্তনালীগুলি আছে সেখানেও অ্যাথেরোস্ক্লেরোসিস চেঞ্জ হয়ে পেশেন্ট স্ট্রোক করতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যত না পেশেন্ট কিডনি ফেলিউরে মারা যায় তার চেয়ে বেশি পেশেন্ট স্ট্রোক বা এমআই হয়ে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে মারা যেতে পারে। কাজেই তোমাকে ওভারঅল পেশেন্টের ম্যানেজমেন্ট চিন্তা করতে হবে, শুধু একটা অঙ্গ নিয়ে ব্যস্ত থাকলে হবে না। এখন আসো বন্ধুরা, যদি পেশেন্টের রেনাল আর্টারি স্টেনোসিস হয় তাহলে সাধারণত কি কি অভিযোগ তোমাকে করবে? তুমি চেম্বারে বসে আছো, রোগী দেখতেছো, একজনের পর একজন তোমার কাছে আসছেন, তুমি এক একজন রোগী দেখছো, প্রেসক্রিপশন করছো, রোগী চলে যাচ্ছে। একজন বয়স্ক লোক তোমার কাছে আসলেন, এসে তোমাকে বললেন যে ডাক্তার সাহেব, আমার তো এমন এক সমস্যা যে একটু শুনুন মনোযোগ দিয়ে। সেটা কি সমস্যা আপনার? আমার হাই ব্লাড প্রেশার অনেকদিন থেকেই আছে, কিন্তু ইদানিং প্রেশারটা এত বেশি যে এটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এই হলো এক ধরনের অভিযোগ। অনেকদিন ধরে হাই ব্লাড প্রেশার, ওষুধও খাচ্ছি, কন্ট্রোলও ছিল, ইদানিং প্রেশার কন্ট্রোল থাকছে না। 2-3টে ওষুধ খাওয়ার পরও পেশেন্টের প্রেশার কন্ট্রোল নাই। অথবা এমন হতে পারে, বলবে যে আমি কিছুদিন আগে ভালো ছিলাম, ইদানিং আমার প্রেশার দেখা দিল এবং সেটা হঠাৎ করে অনেক বেশি, হয়তো 180 বা 120 এমনও হতে পারে। তাহলে তোমার সন্দেহ করতে হবে, সম্ভবত ভদ্রলোকের রেনাল আর্টারি স্টেনোসিস থাকতে পারে। এরপর পেশেন্ট বলতে পারে যে আমি হঠাৎ শ্বাসকষ্ট হয়, হঠাৎ করে শ্বাসকষ্ট হয় অল্প সময়ের জন্য, আবার আস্তে আস্তে শ্বাসকষ্ট চলে যায়। এটাকে আমরা ফ্ল্যাশ পালমোনারি ইডিমা বলি। অর্থাৎ অল্প সময়ের জন্য হঠাৎ করে পেশেন্টের পালমোনারি ইডিমা হয়। বন্ধুরা, এটা কেন? তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। এই পেশেন্টের রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম ওভার অ্যাক্টিভিটির কারণে হঠাৎ করে এই অ্যানজিওটেনসিন, আমরা জানি অ্যানজিওটেনসিন 2 কিন্তু কিডনিতে পানি রিটেইন করতে পারে। এটা বন্ধুরা মনে রাখবে, সল্ট রিটেইন করতে পারে, পানি রিটেইন করতে পারে। অন্যদিকে অ্যালডোস্টেরন তো সল্ট রিটেইন করে, তোমরা জানোই, এবং সাথে ওয়াটার রিটেইন করে। আবার এডিএইচ সেটাও কিন্তু ওয়াটার রিটেইন করতে পারে। কাজেই এই অ্যানজিওটেনসিন 2, ওই 3A, অ্যানজিওটেনসিন 2, অ্যালডোস্টেরন এবং এডিএইচ, এরা হঠাৎ করে ওভার অ্যাক্টিভিটি হয়ে সল্ট এবং ওয়াটার রিটেইন করার কারণে হঠাৎ করে লাংসে পানি জমে যায় আর পেশেন্টের প্রচন্ড শ্বাসকষ্ট হয়। বন্ধুরা, এটা কিন্তু লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর নয়, এটা হলো ফ্ল্যাশ পালমোনারি ইডিমা। অনেকে কনফিউজ করেন যে এটা মধ্যে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর হলো। নো, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর এবং ফ্ল্যাশ পালমোনারি ইডিমা দুই জিনিস। এই ধরনের রোগীদের হঠাৎ করে ফ্ল্যাশ পালমোনারি ইডিমা, ফ্ল্যাশ মানে এটা হঠাৎ করে একটা আলোর বিচ্ছুরণের মতো অল্প সময়ের জন্য আবার সেটা আগের মতো হয়ে যায়। ঠিক তেমনি ফ্ল্যাশ পালমোনারি ইডিমা মানে হচ্ছে অল্প সময়ের জন্য লাংসের মধ্যে একটা ইডিমা হচ্ছে, আবার পানি আস্তে আস্তে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ফ্ল্যাশ পালমোনারি ইডিমা, এটা বারবার হতে পারে। এছাড়া লোয়ার লিম্বসের মধ্যেও অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে। পেশেন্ট হাঁটলেই ব্যথা বোধ করেন, একটু রেস্ট নিলে ব্যথা কমে আসে। পালসে হাত দিলে দেখা যায় যে পায়ের পালস ফিবল অথবা অ্যাবসেন্ট। এরপর পেশেন্টের আস্তে আস্তে দেখা যাবে যে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, পেশেন্টের পায়ে পানি চলে আসতে পারে, ইডিমা। তাহলে এই ধরনের মোটামুটি ক্লিনিক্যাল কমপ্লেইনগুলি আমরা এখান থেকে বলছি। একটা হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন অর রিফ্রেক্টরি হাইপারটেনশন, ডিফিকাল্ট টু কন্ট্রোল হাইপারটেনশন, রিসেন্ট হাইপারটেনশন, এগুলি হতে পারে। পেশেন্টের ফ্ল্যাশ পালমোনারি ইডিমার কারণে হঠাৎ শ্বাসকষ্ট হতে পারে অল্প সময়ের জন্য। পেশেন্টের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অর্থাৎ পায়ে ইসকেমিক পেইন, হাঁটলে পায়ে ব্যথা করে, এটা হতে পারে। পায়ে ইডিমা, পানি চলে আসতে পারে, কিছু রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। এবং এই পেশেন্টকে কোনো কারণে যদি কোনো ডাক্তার সাহেব এসি ইনহিবিটর বা এআরবি দেন, তাহলে ওনার এই রেনাল ইম্পেয়ারমেন্ট যেটা, এটা আরো বেশি অ্যাগ্রাভেট করেন। সেটা কেন আমরা পরে বলছি।
তাহলে এগুলি আমরা পুরো ডিসকাস করে ফেললাম যে এই পেশেন্টগুলি হাইপারটেনশন, পালমোনারি ইডিমা, প্যাডাল ইডিমা এগুলি নিয়ে প্রেজেন্ট করেন। আর অন্যদিকে যদি এসি ইনহিবিটর এআরবি দেওয়া হয় তাহলে পেশেন্টের রেনাল ফেলিউর অ্যাগ্রাভেট করে, এবং এই অ্যাগ্রাভেট করার কারণে পেশেন্টের আরো কিছু কমপ্লেইন দেখা দেয়, হয়তো পেশেন্টের ইউরিন ভলিউম কমে যেতে পারে এবং ইডিমা ডেভেলপ করতে পারে। যদি পেশেন্টের দুই দিকে রেনাল আর্টারি স্টেনোসিস হয় তাহলে এটা কিন্তু বেশি সিভিয়ার, এটা বুঝতেই পারছো। একদিকে রেনাল আর্টারি স্টেনোসিস হলে এটা কম সিভিয়ার হবে, অন্য কিডনি এটাকে কভার দেওয়ার চেষ্টা করবে, কিন্তু দুই দিকে যদি রেনাল আর্টারি স্টেনোসিস হয় এটা মোর সিভিয়ার হবে। এই ধরনের রোগীদের আলটিমেটলি পালমোনারি ইডিমা, শ্বাসকষ্ট বা ফুসফুসে পানি জমে যাওয়া এগুলি ঘন ঘন হবে এবং সিভিয়ার বেশি হবে, এবং এই ধরনের রোগীদের হাইপারটেনশন মোর সিভিয়ার হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে আমরা একটা সুন্দর ছবি, ফ্ল্যাশ পালমোনারি ইডিমার ছবি। এখানে এই লাংসের অ্যালভিওলিগুলি ক্লিয়ার, আর এই লাংসের অ্যালভিওলিতে ফ্লুইড জমে গেছে এবং আলটিমেটলি গ্যাস এক্সচেঞ্জ কমে যায় এবং পেশেন্টের শ্বাসকষ্ট হয়। এই পেশেন্টদের আলটিমেটলি তোমার পায়ের যে পালস, ডরসালিস পেডিস আর্টারি বা অন্যান্য পালস যেগুলি আছে, এই পালস কিন্তু এক্সামিন করতে হবে। করে যদি দেখো তাহলে হয়তো পালস ফিবেল হতে পারে অথবা পালস অ্যাবসেন্ট হতে পারে। যদি এই পেশেন্টে তুমি রেনাল ব্রুই দেখার চেষ্টা করো, পেতে পারো। রেনাল আর্টারি যেখানে ন্যারো হয়ে গেছে তার উপরে তুমি রেনাল ব্রুই পেতে পারো। এবং এই অ্যাথেরোস্ক্লেরোটিক চেইন যদি ক্যারোটিড আর্টারিতে হয়, ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে যদি হয় তাহলে সেখানেও তুমি ক্যারোটিড ব্রুই পেতে পারো। এবং এই ব্লাড ভেসেলসগুলি অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য এই ভেসেলের ওয়ালের ইন্টিগ্রিটি কিন্তু কমে যায়, যার কারণে এই ভেসেল কিছু জায়গা শক্ত হয়ে যায়, কিছু জায়গা নরম হয়ে যায়। যে জায়গাগুলি শক্ত হয়ে যায় সেখানে তো আলটিমেটলি যে কোনো সময় সেটা ফেটে যেতে পারে, আর যে জায়গায় গুলি একটু সফট থাকে সেখানে অ্যানিউরিজম হয়ে যেতে পারে, অর্থাৎ ফুলে যেতে পারে। এই ফেটে যাওয়া, ফুলে যাওয়া, ফুলে যাওয়া, ফেটে যাওয়া, এই যে প্রবলেম এটা কিন্তু অ্যাওর্টাতে হতে পারে। ফেটে যাওয়া, ফুলে যাওয়া এই প্রবলেমগুলি এই অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা কনসিকোয়েন্স। যেখানে ফুলে যাবে সেখানে অ্যানিউরিজম হবে, আর যেখানে শক্ত থাকবে সেটা ফেটে যাবে, ফেটে গিয়ে ব্লিডিং হবে। তোমরা দেখো বন্ধুরা, এটা নরমাল লোয়ার লিম্ব আর্টারি, এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হলো, হয়ে এই আর্টারি ন্যারো হয়ে গেল, এবং ন্যারো হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি পায়ে পালস ফিবল হয়ে গেল বা অ্যাবসেন্ট হলো। তখনই পেশেন্ট পায়ের মধ্যে ইসকিমিক পেইন ফিল করে, বিশেষ করে হাঁটার পর। তোমাকে অবশ্যই পেশেন্টের ডান দিকে দাঁড়িয়ে পেশেন্টের পায়ের এই আর্টারিগুলি এক্সামিন করতে হবে। এই যে ভদ্রলোক দেখো, তোমার মতো একজন ডাক্তার, ইনি পেশেন্টের এই পায়ের আর্টারিগুলি এক্সামিন করছেন। এটা দেখো বন্ধুরা যে রেনাল ব্রুই কিভাবে শুনছেন। এই পেশেন্টের আম্বিলিকাসটা প্রথম তুমি খুঁজে বের করবে। এই আম্বিলিকাস থেকে 3 সেন্টিমিটার অ্যাভাব এবং 3 সেন্টিমিটার ল্যাটারাল, যদি বড় পেশেন্ট হয়। যদি একটু ছোট পেশেন্ট হয় তাহলে 2 সেন্টিমিটার অ্যাভাব এবং ল্যাটারালি যেতে হবে তোমাকে। গেলেই তুমি রেনাল আর্টারি তার জায়গাটা পেয়ে যাবে, সেখানে তুমি এই পেশেন্টের রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা তুমি যদি স্ট্যাটো বসিয়ে দাও, একটু চাপ দিয়ে ধরো, তাহলে তুমি ব্রুই শুনতে পারো। অনেকে ধারণা যে এই ব্রুইগুলি বোধহয় বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে শুনতে হয়। আসলে বন্ধুরা এখানে খুব বেশি কঠিন কড়াকড়ি করার দরকার নাই। এটা তুমি বেল দিয়েও শুনতে পারো, ডায়াফ্রাম দিয়ে শুনতে পারো। এটা ডায়াফ্রাম দিয়েও শোনা যাবে, কোনো সমস্যা নেই, এতে পরীক্ষা এক্সামিনার মাইন্ড করবেন না। দেখো বন্ধুরা, এটা ক্যারোটিড আর্টারি এই ভদ্রলোকের। এই ক্যারোটিড আর্টারি যা থাইরয়েড কার্টিলেজ বরাবর থাকে, তুমি এটা ফিল করতে পারো। ক্যারোটিড আর্টারি ফিবল হতে পারে। আর এখানে তুমি স্টেথোস্কোপ দিয়ে ক্যারোটিড ব্রুইও শুনতে পারো। এখানে বন্ধুরা দেখো যে ক্যারোটিড ব্রুই তুমি কিন্তু স্টেথোস্কোপের ডায়াফ্রাম দিয়ে শুনতে পারো, তবে এক্ষেত্রে পেশেন্টকে নিঃশ্বাস বন্ধ রাখতে বলতে হবে। আদারওয়াইজ তুমি পেশেন্টের শ্বাসের শব্দের জন্য হয়তোবা ব্রুই নাও শুনতে পারো। আবার যদি এমন যদি হয় যে পেশেন্টের ক্যারোটিড আর্টারি টোটালি বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি ব্রুই আর পাবে না। কাজে এমন যদি হয় যে স্টেনোসিস নাই, তাহলে তুমি ব্রুই পাবে না। আর যদি টোটালি বন্ধ হয়ে যায় তাও ব্রুই পাবে না। তুমি যদি পার্শিয়ালি ন্যারো থাকে তাহলে ব্রুই পাবে, আর পেশেন্টকে নিঃশ্বাসটা বন্ধ রাখতে বলতে হবে। বন্ধুরা, মোটামুটি তোমরা ডায়াগনোস করে ফেললে যে একজন পেশেন্ট যার নাকি ডিফিকাল্ট টু কন্ট্রোল হাইপারটেনশন,
পায়ে হয়তো ইডিমা আছে, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, পায়ের পালস ফিবল অর অ্যাবসেন্ট, ক্যারোটিড ব্রুই আছে এবং রেনাল ব্রুই আছে, তুমি ডায়াগনোস করে ফেললে যে এটা রেনাল আর্টারি স্টেনোসিস। পরীক্ষার সময় তুমি একটু বেড সাইড ইউরিন টেস্ট করতে পারো, ওখানে হয়তো তুমি প্রোটিনিউরিয়া পেতে পারো। রেনাল আর্টারি স্টেনোসিস যদি হয় তাহলে কিডনি এবং গ্লোমারুলাসের মধ্যে রক্ত সরবরাহ কমে যায় এবং এই হাইপারটেনশনের কারণে আলটিমেটলি এই গ্লোমারুলাসের মধ্যে কিছু ইনজুরি হয়। গ্লোমারুলার ইনজুরি হওয়ার কারণে কিন্তু প্রোটিন লস হয়, কাজেই তুমি এই পেশেন্টদের ইউরিনের মধ্যে প্রোটিন পেতে পারো। খুব বেশি প্রোটিন যায় না, 1 to 2 প্লাস প্রোটিনিউরিয়া, অর্থাৎ 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন 1 গ্রামের বেশি সাধারণত হয় না, এর নিচেই থাকে। আর তুমি ইলেকট্রোলাইট যদি করো দেখতে পাবে যে এই পেশেন্টদের পটাশিয়াম লো এবং এই পেশেন্টদের আলটিমেটলি অ্যালকালোসিস থাকে। তাহলে লো পটাশিয়াম উইথ অ্যালকালোসিস অর্থাৎ বাইকার্বনেট বেশি থাকে। এটা কেন বন্ধুরা? রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরনের কারণে। আমরা জানি অ্যালডোস্টেরন সোডিয়াম রিটেইন করে, তার সাথে ক্লোরাইড রিটেইন করে, পটাশিয়াম এক্সক্রিয়েট করে, তার সাথে অ্যাসিড এক্সক্রিয়েট করে। তাহলে এই পটাশিয়ামও চলে যায়, অ্যাসিডও চলে যায়, যার কারণে লো পটাশিয়াম এবং লো অ্যাসিড মানে হাই বাইকার্বনেট। তাহলে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি থাকে কোনো পেশেন্টের, হাইপারটেনসিভ পেশেন্টের, ইলেকট্রোলাইট যদি দেখা যায় যে পটাশিয়াম কম, পারসিস্টেন্টলি পটাশিয়াম কম, তাহলে তুমি কিন্তু রেনাল আর্টারি স্টেনোসিস, কোন সিনড্রোম, কুশিং সিনড্রোম, স্টেরয়েড এগুলি তোমাকে ভাবতে হবে। বন্ধুরা আমরা মনে রাখবো যে হাইপারটেনশন উইথ লো পটাশিয়াম লেভেল এর কারণ হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, কুশিং সিনড্রোম, কোন সিনড্রোম এবং স্টেরয়েড। সাধারণত এগুলি ইম্পর্টেন্ট কারণ। আরো রেয়ার কিছু ডিজিজ আছে, এগুলি মনে না রাখলেও চলবে। অন্য আর দেখো ক্রিয়েটিনিন নরমাল থাকতে পারে, ক্রিয়েটিনিন রেজড হতে পারে, আস্তে আস্তে কিডনি ইনজুরি, কিডনি ফেলিউর হলে ক্রিয়েটিনিন বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা এখানে যদি আমরা রেনিন লেভেল করতে পারতাম বা করা হয় তাহলে আমরা দেখবো হাই রেনিন অ্যাক্টিভিটি। যদি অ্যালডোস্টেরন লেভেল আমরা করি দেখবো হাই অ্যালডোস্টেরন লেভেল, কিন্তু সাধারণত এগুলি আমরা কমই করে থাকি। এবার বন্ধুরা তোমরা আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন করবে, বিশেষ করে কিডনি দেখার জন্য আলট্রাসোনোগ্রাম অফ কেইউবি। এখানে তোমরা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস দেখতে পাবে যে যেই কিডনিতে রেনাল আর্টারি স্টেনোসিস হলো সেই কিডনিটা একটু ছোট আর অন্য কিডনিটা নরমাল। সাইজের পার্থক্য যদি 1.5 সেন্টিমিটার বেশি হয়, অর্থাৎ ধরো যে একটা কিডনি 10 সেন্টিমিটার আর একটা কিডনি 8.5 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, তাহলে বুঝতে হবে যে এই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট ডিফারেন্স এবং এখানে অবশ্যই কোনো প্যাথোলজি লুকিয়ে আছে। কাজেই তোমাকে অবশ্যই সেই প্যাথোলজি খুঁজে বের করে তার ম্যানেজমেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে। কিডনির সাইজের ডিফারেন্স এর চেয়ে বেশি হওয়া উচিত না, 1.5 সেন্টিমিটার বেশি হওয়া উচিত না। তাহলে যদি জিজ্ঞেস করা হয় পরীক্ষার সময় যে কি কি কারণে একটা পেশেন্টের একটা কিডনি ছোট হয়ে যেতে পারে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে কিডনি ছোট হয়ে যাওয়া, যেমন কিডনির সাইজ হয়তো 8 সেন্টিমিটার একটা কিডনি, আর একটা কিডনি নর্মাল, তাহলে কি কি কারণে একটা কিডনি ছোট হয়ে গেল? একটা হতে পারে কনজেনিটাল, জন্ম থেকে তার একটা কিডনি ছোট কিন্তু এই কিডনি কাজ করে যাচ্ছে। যেমন একজন ব্যক্তির জন্ম থেকেই সে ছোট, সে ডোয়ার্ফ হতে পারে, কিন্তু তার অ্যাক্টিভিটিস, তার স্কুল বা কলেজ পারফরমেন্স সবই ঠিক আছে, কিন্তু সে সাইজে সে একটু ডোয়ার্ফ, সে ছোট খাটো, এতে কোনো সমস্যা নেই। ঠিক তেমনি একজন ব্যক্তির একটা কিডনি হয়তো ছোট, এতে কোনো সমস্যা নেই, তার কর্টেক্স প্যানেলা ঠিক আছে, সে দারুণভাবে সে কাজ করে যাচ্ছে। এর সাথে রেনাল আর্টারি স্টেনোসিস এর কারণে কিডনি ছোট হতে পারে, ক্রনিক পাইলোনেফ্রাইটিসের কারণে কিডনি ফাইব্রোসিস হয়ে ছোট হয়ে যেতে পারে। অর্থাৎ একটা কিডনির মধ্যে বারবার যদি পাইলোনেফ্রাইটিস হয় তাহলে আলটিমেটলি এটা ক্রনিক পাইলোনেফ্রাইটিস হবে, ফাইব্রোসিস হয়ে কিডনি ছোট হয়ে যেতে পারে। কাজেই বন্ধুরা একদিকে ছোট হয়ে যাওয়ার কিডনির কারণগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এর সাথে কিডনিতে যে আর্টারি তার যদি ডুপ্লেক্স স্টাডি আমরা করি, করার পর সেখানে রেজিস্টিভিটি ইন্ডেক্স বলে একটা টার্ম আছে, এটা আমরা করে দেখতে পারি। অর্থাৎ কিডনির মধ্যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক থাকার কারণে, স্টেনোসিস থাকার কারণে কিডনির মধ্যে রক্ত ঢুকতে কি পরিমাণ বাধার সম্মুখীন হচ্ছে এটা আমরা বুঝতে পারি। এখানে রেজিস্টিভিটি ইন্ডেক্স 0.8, যদি 0.8 হয়, 0.9 হয়, এরকম রেজিস্টিভিটি ইন্ডেক্স যদি হয় তাহলে বুঝতে হবে এটা কিডনিতে রক্ত প্রবাহের ক্ষেত্রে বেশ বড় ধরনের বাধা পাচ্ছে। আর যদি রেজিস্টিভিটি ইন্ডেক্স কম হয়,
0.5, 0.6, 0.7 বুঝতে হবে মোটামুটি ভাবে যথেষ্ট পরিমাণ রক্ত কিডনিতে ঢুকতে পারছে। রেজিস্টিভিটি ইন্ডেক্স যত বেশি হবে বাধা তত বেশি, ইন্ডেক্স যত রেজিস্টিভিটি ইন্ডেক্স যত কম বাধা তত কম। এটা চেস্ট করে দেখতে পারি। দেখো বন্ধুরা কিভাবে পালমোনারি ইডিমা হচ্ছে পেশেন্টের। ফ্ল্যাশ পালমোনারি ইডিমা কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই ধরনের রোগীদের এই ধরনের পালমোনারি ইডিমা হতে পারে। এরপর ইনভেস্টিগেশন পার্ট হিসেবে আমরা সিটি রেনাল এনজিওগ্রাম, সিটি এমআরএ ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাম করতে পারি আমরা। পেশেন্টের ক্রিয়েটিনিন যদি 2 এর বেশি হয় তাহলে আমরা সিটি রেনাল এনজিওগ্রাম সাধারণত করি না, কারণ এতে কিডনি ফেইলিউর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে এমআর এনজিওগ্রাম করা যেতে পারে এবং এই ধরনের এনজিওগ্রাম করে আলটিমেটলি কিডনির রক্তনালীগুলি আমরা চেক করতে পারি। দেখো বন্ধুরা সিটি রেনাল এনজিওগ্রাম, এখানে এই এওটা খুব সাদা হয়ে গেছে, এর মানে হচ্ছে একে পেশেন্টকে কন্ট্রাস্ট দেওয়া হয়ে গেছে। এখানে দেখো একটা রেনাল আর্টারির পরে এখানে একটা গ্যাপ, এখানে আবার এওটার পরে রেনাল আর্টারি মাঝখানে একটা গ্যাপ, অর্থাৎ এখানে একটা স্টেনোসিস আছে পেশেন্টের। এখানে দেখো দেখা যাচ্ছে যে এওটা এটা রেনাল আর্টারি, এখানে একটা ন্যারোইং আছে পেশেন্টের, কাজেই এখানে রেনাল আর্টারি স্টেনোসিস। তোমরা পাশাপাশি অন্য রেনাল আর্টারিটা দেখো কেমন, একদম এওটা থেকে কন্টিনিউয়াস রেনাল আর্টারি দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা স্টেনোসিস দেখা যাচ্ছে। এটা ডেভিডসনের একটা পিকচার দেখো বন্ধুরা, এখানে রেনাল আর্টারি, এটা রেনাল আর্টারি, এটা রেনাল আর্টারি, এখানে দেখো সহজ একটা এন্ট্রি, কিন্তু এখানে একটা ন্যারো, এখান দিয়ে ডাই যেতে পারছে না বা গেলেও খুব ধীরে ধীরে সামান্য ডাই যাচ্ছে, যার কারণে এখানে এটা রেনাল আর্টারি স্টেনোসিস আমরা খুঁজে পাচ্ছি। আগে এই সিস্টেমে করা হতো একটা ক্যাথেটার দিয়ে ডাই দিয়ে রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা দেখা হতো, কিন্তু এই একটা ক্যাথেটার, এটা দিয়ে যখনই রেনাল আর্টারি স্টেনোসিস থাকতো আর ভিতরে যাওয়ার চেষ্টা করা হতো, অনেক সময় এই ক্যাথেটার টিপ কি করতো বন্ধুরা জানো, এই ক্যাথেটার টিপ এই অ্যাথেরোস্কোপিক প্লেগকে গিয়ে ইনজুরি করতো এবং এখান থেকে অনেক কোলেস্টেরল এম্বোলাই ভেতরে গিয়ে, এখান থেকে আমরা জানি এই প্লেগগুলোতে কোলেস্টেরল থাকে, এই কোলেস্টেরল এখান থেকে ডিসলজ হয়ে ছুটে গিয়ে আলটিমেটলি কিডনির ভিতরে রক্তনালীতে গিয়ে সমস্ত কিডনির মধ্যে ছড়িয়ে পড়তো এবং আলটিমেটলি একটা কিডনি ফেলিউর হয়ে যেত। ঠিক আছে বন্ধুরা, তবে এই ক্যাথেটার কখন করা লাগবে, যদি তুমি এখানে একটা স্ট্যান্ড দেওয়ার চিন্তা করো তাহলে আলটিমেটলি তোমাকে ক্যাথেটার করাই লাগবে, কিন্তু এটা তো পরের স্টেজে হতে পারে। প্রথম স্টেজে আমরা একটা এনজিওগ্রাম করে দেখতে পারি ন্যারোইং আছে কি নাই, যদি থাকে পরবর্তী স্টেজে আলটিমেটলি তোমাকে ক্যাথেটার করে এখানে একটা স্ট্যান্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। ম্যানেজমেন্টের মধ্যে বন্ধুরা এখনো মেডিকেল ম্যানেজমেন্ট খুব জনপ্রিয়। রেনাল আর্টারি স্টেনোসিস মেডিকেল ম্যানেজমেন্ট তোমরাই করবে, এমবিবিএস ডাক্তার হিসেবে তোমরা এটা এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারবে যদি আজকের লেকচারটা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনো। এই ধরনের রোগীদেরকে আমরা এসি ইনহিবিটর এআরবি ফার্স্ট মেডিসিন হিসেবে দিব না, পরিষ্কার কথা বন্ধুরা। সাধারণত ফার্স্ট লাইন অফ মেডিসিন ফর হাইপারটেনশন আমরা জানি কি এসি ইনহিবিটর এআরবি, আর বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডায়াবেটিস, এটা আমরা জানি। কিন্তু এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর এআরবি দিব না। কেন দিব না বন্ধুরা? সেই যে ছোটবেলায় তোমরা পড়ে আসছিলাম যে যদি এসি ইনহিবিটর এআরবি দেওয়া হয় তাহলে ইফারেন্ট আর্টারিওল ডাইলেটেশন হয়ে যায়, আর ইফারেন্ট আর্টারিওল ডাইলেটেশন হয়ে গেলে গ্লোমারুলাসের ভিতরে প্রেসার কমে যায়, আর গ্লোমারুলাসের ভিতরে প্রেসার কমে গেলে ফিল্ট্রেশন কমে যায়, আর ফিল্ট্রেশন কমে গেলে আলটিমেটলি জিএফআর কমে যায়, আর জিএফআর কমে গেলে পেশেন্টের রেনাল ফেলিউর হয়। এই জন্য এই ধরনের পেশেন্টকে তুমি যদি এসি ইনহিবিটর এআরবি দাও তাহলে আলটিমেটলি রোগীদের কি হবে বন্ধুরা, রোগীদের রেনাল ফেলিউর ডেভেলপ করবে। এই জন্য ইনাদের ক্ষেত্রে এসি ইনহিবিটরের পরিবর্তে এআরবি পরিবর্তে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়োটিক্স, বিটা ব্লকার এরাই ভালো। তুমি এই ধরনের রোগীদেরকে তুমি অ্যামলোডিপিন দিতে পারো, তুমি ডিলটিয়াজিম দিতে পারো, ভেরাপামিল দিতে পারো, সিলিডিপিন দিতে পারো। যারা এমনি এরা অবশ্যই এডিমা করে এই রোগ, তুমি যদি আবার অ্যামলোডিপিন দাও আবার এডিমা হবে, তাহলে তুমি ডিলটিয়াজিম দিতে পারো এদের রোগীদেরকে, কোনো সমস্যা নাই। বিটা ব্লকার দিতে পারো, তো ডায়োটিক্স দিতে পারো, যেহেতু এখানে সোডিয়াম রিটেনশন বেশি হয় এই কন্ডিশনে, কাজে ডায়োটিক্স দিলে পেশেন্টের উপকার বেশি হবে, এডিমা থাকে এডিমা চলে যাবে। এর সাথে যেহেতু সারা শরীরের মধ্যে রোগীর অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, তুমি পেশেন্টকে লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে স্ট্যাটিন দিতে পারো,
একটা অ্যাসপিরিন বা ক্লোপিডগ্রেল দিতে পারো, দিলে উপকার হবে। বন্ধুরা, এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, তুমি কতটা এফিশিয়েন্ট রোগী ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে এখন। সেটা কি? এই পেশেন্টের শরীরের মধ্যে কিন্তু রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমটা ওভার অ্যাক্টিভেটেড হয়ে আছে এবং এই পেশেন্টের মধ্যে শরীরে পটাশিয়াম কিন্তু কম। কাজেই এই পেশেন্টকে তুমি যদি কোনোভাবে একটু লো ডোজে এসি ইনহিবিটর এআরবি দিতে পারো এবং পেশেন্ট যদি সেটা টলারেট করতে পারে, তাহলে বিরাট কাজ হয়ে যাবে। তাহলে কি হবে বন্ধুরা? অ্যানজিওটেনসিন 2, অ্যালডোস্টেরন এগুলি সাপ্রেস হয়ে যাবে। আর তোমরা জানো অ্যানজিওটেনসিন 2, অ্যালডোস্টেরন এরা কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গে ফাইব্রোসিস করে, কিডনির মধ্যে ফাইব্রোসিস করে। কাজেই তোমাকে অ্যানজিওটেনসিন 2 এবং অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে। শরীরের মধ্যে অ্যানজিওটেনসিন 2 এবং অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি তুমি বন্ধ করতে চাও বন্ধুরা, তাহলে অবশ্যই তোমাকে এসি ইনহিবিটর এআরবি অথবা স্পাইনোল্যাকটোন দিতে হবে। স্পাইনোল্যাকটোন হচ্ছে অ্যান্টি অ্যালডোস্টেরন। তাহলে তুমি যদি এই মেডিসিনগুলি ইউজ করতে পারো কোনোভাবে পেশেন্টের ক্ষতি না করে, তাহলে পেশেন্টের চিকিৎসাতে একটা বিরাট একটা কাজ হয়ে গেল। কাজে আমরা ভেরি লো ডোজে এসি ইনহিবিটর এআরবি অ্যালডোস্টেরন দেওয়ার চেষ্টা করব এবং পেশেন্টকে খুব ক্লোজ মনিটরিং করব। 3 দিন পরে আসতে বলবো যে আপনার আসেন এবং ইলেকট্রোলাইটস লেভেলটা করে আসেন, ক্রিয়েটিনিন করে আসেন। যদি দেখা যায় ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইটস এটা রিজনেবল আছে, খুব বেশি বাড়ছে না, তাহলে পেশেন্ট বুঝতে পারবে যে পেশেন্ট হয়তো বা এটা টলারেট করতে পারছে। সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ম্যানেজমেন্ট অনেক ভালো হলো, পেশেন্টের লং টাইম প্রগনোসিস অনেক ভালো হলো। তাহলে বন্ধুরা কি হলো ম্যানেজমেন্ট? মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা বিটা ব্লকার, তার সাথে ডায়াবেটিক্স, তার সাথে স্ট্যাটিন, তার সাথে অ্যাসপিরিন বা ক্লোপিডগ্রেল এবং তার সাথে খুব কশাসলি বুঝে শুনে লো ডোজ এসি ইনহিবিটর এআরবি স্পাইনোল্যাকটোন আমরা দেওয়ার চেষ্টা করব এবং ক্লোজলি পেশেন্টকে ফ্রিকোয়েন্টলি ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইটস মনিটরিং করব। তুমি চেম্বারে এই ধরনের রোগীদেরকে এভাবে চিকিৎসা দেওয়ার পর 3 থেকে 5 দিনের মধ্যে পেশেন্টকে তুমি আবার ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইটস করে তোমার চেম্বারে অবশ্যই আসতে বলবে। যদি দেখা যায় ওই সমস্ত পেশেন্টের ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইটস বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে বন্ধুরা এই পেশেন্টকে তুমি এসি ইনহিবিটর এআরবি স্পাইনোল্যাকটোন দিতে পারবে না, তোমাকে আলটিমেটলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং অন্যান্য ওষুধের মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। এখন আসে বন্ধুরা, কোনো ইন্টারভেনশন করা যায় কি না এই রোগীদের জন্য? এই রোগীদের তো রেনাল আর্টারিতে ন্যারোইং হয়ে আছে, যদি এই ন্যারোইংটাকে তুমি রিমুভ করতে পারো, যদি এই ন্যারোইংটাকে তুমি এদিক দিয়ে রক্ত সরবরাহ এনশিওর করতে পারো, তাহলে আলটিমেটলি পেশেন্টের তো স্টেনোসিস ভালো হয়ে গেল, হাইপারটেনশন হয়তো বা রিকভারি হয়ে যাবে ইজিলি এবং পেশেন্টের রেনাল ফেলিউর আর প্রোগ্রেস করবে না যদি তুমি আর্লি ডায়াগনোসিস করতে পারো। কাজে কোনো ইয়াং পেশেন্ট যদি তোমার কাছে রেনাল আর্টারি স্টেনোসিস নিয়ে আসে, তাহলে হয়তো তুমি ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া ডিল করছো, এক্ষেত্রে অবশ্যই হয়তো তুমি একটা স্ট্যান্ড দেওয়ার ব্যবস্থা করতে পারো বা তুমি সার্জিক্যালি সেটা রিমুভ, এই ন্যারোইং এরিয়াটা রিমুভ করে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দেওয়ার ব্যবস্থা করতে পারো, মাসকুলার সার্জন এটা করতে পারে। এছাড়া যদি এমন হয় যে পেশেন্টের এত হাইপারটেনশন যেটা ইজিলি কন্ট্রোল হচ্ছে না, 3-4টা অ্যান্টিবায়োটিক ড্রাগ লাগছে, সেক্ষেত্রে তোমাকে ইন্টারভেনশনে যেতে হবে। যদি পেশেন্টের বারবার শ্বাসকষ্ট হয়, ফ্রেশ পালমোনারি ইডিমা হয়, তাহলে তোমাকে ইন্টারভেনশনে যেতে হবে। যদি পেশেন্টের সিভিয়ার হাইপারটেনশন, মেলিগন্যান্ট হাইপারটেনশন, পেপরিডিমা হয়ে গেছে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হচ্ছে, স্ট্রোক করে যাচ্ছে পেশেন্ট, এমআই হয়ে যাচ্ছে পেশেন্টের, সেক্ষেত্রে তোমাকে অর্থাৎ একটা টার্গেট অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে তোমাকে আলটিমেটলি এই পেশেন্টের ইন্টারভেনশনে যেতে হবে। যদি পেশেন্টের ক্রিয়েটিনিন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে 2টা কিডনির মধ্যেই পেশেন্টের হয়তোবা রেনাল আর্টারি স্টেনোসিস আছে এবং কিডনি ফেলিউর এটা আস্তে আস্তে প্রোগ্রেস করে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ইন্টারভেনশনে যেতে হবে। বন্ধুরা, ইন্টারভেনশন বলতে আমরা বোঝাচ্ছি হয় তুমি অ্যাঞ্জিওপ্লাস্টি করবে, অর্থাৎ এই ন্যারো ভেসেলগুলোকে তুমি ডাইলেট করে দিবে, বেলুন ডাইলেটেশন করবে, অথবা তুমি সেখানে একটা স্ট্যান্ট লাগিয়ে দিবে, অথবা তুমি ওই ন্যারো সেগমেন্টটাকে সার্জিক্যালি রিমুভ করে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দিবে। এগুলি আমরা ডিসকাস করে ফেললাম। বন্ধুরা দেখো, এখানে দেখো বন্ধুরা, এটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেওয়া হলো, এই স্ট্যান্ড দেওয়ার পরে এই কিডনিতে রক্ত সরবরাহ আগের অবস্থা চলে আসবে এবং পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু বন্ধুরা মনে রাখবে, ফাইব্রোসিস কিন্তু একটা ইরিভার্সিবল ড্যামেজ,
যদি তুমি এই ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টকে অযথা দেরি করো তাহলে কিন্তু কিডনির মধ্যে ফাইব্রোসিস হয়ে যাবে এবং সেক্ষেত্রে তুমি পেশেন্টকে এই চিকিৎসা দিয়েও আলটিমেটলি খুব বেশি বেনিফিট পাবে না। হাইপারটেনশন আর রেনাল ফেলিওর খুব বেশি ইমপ্রুভ করবে না। এই জন্য এই চিকিৎসা যত আর্লি দেওয়া যায় ততই পেশেন্টের জন্য মঙ্গল। আবার আননেসেসারি একটা পেশেন্টের হয়তো 50% স্টেনোসিস, 60% স্টেনোসিস, তাকে কিন্তু এই স্ট্যান্ডিং না করে খুব ভালো মেডিকেল ম্যানেজমেন্ট দিলে ওই স্টেনোসিস কিন্তু আস্তে আস্তে আবার কমে আসে। কাজে আমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিসিশন নিতে হবে পেশেন্টের স্ট্যান্ড লাগবে কি লাগবে না। যদি স্ট্যান্ড না লাগে তাহলে আমাকে বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট এনশিওর করতে হবে। একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, লো ডোজ এসি ইনহিবিটর বা এআরবি, তারপর লিপিড লরিং এজেন্ট, অ্যাসপিরিন, প্রোপিলোগ্রেল, এগুলি এনশিওর করতে হবে। রেগুলার এক্সারসাইজ এগুলি, এবং ওয়েট বেশি থাকলে ওয়েট রিডাকশন। স্মোকিং যদি করে পেশেন্ট, স্মোকিং সিসেশন, স্মোকিং বন্ধ করতে হবে। যে পেশেন্টের ডায়াবেটিক হয়ে থাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। হাইপারটেনশন যতটা সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এইগুলি যদি তুমি করো বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট, তাহলে আলটিমেটলি এই ন্যারোয়িং আস্তে আস্তে রিগ্রেস হবে, কমে আসবে এবং আলটিমেটলি পেশেন্ট ইমপ্রুভ করে যাবে। আর যদি পেশেন্টের স্টেনোসিস 70% বা তার বেশি হয়ে যায় তাহলে এখানে ইন্টারভেনশন করলে পেশেন্টের হাইপারটেনশন খুব ইজিলি কন্ট্রোল করা যাবে এবং আলটিমেটলি পেশেন্টের কিডনির ফাংশন ডিটেরিওরেশন এটা আলটিমেটলি রিটার্ড করা যাবে, অর্থাৎ কমায় নিয়ে আসা যাবে। এখানে দেখো বন্ধুরা, একটা স্ট্যান্ড দেওয়ার পর কিভাবে এই ন্যারো রেনাল আর্টারি ওপেন হয়ে গেল এবং রক্ত সরবরাহ রেস্টোরেশন হলো, অর্থাৎ রক্ত সরবরাহ পুনরায় চালু হলো। হ্যাঁ, তাহলে বন্ধুরা আজকের এই ডিসকাশন মোটামুটি আমাদের শেষ। মাঝখানে দু একবার নেট কানেকশনের প্রবলেম ছিল, দুঃখিত। তোমাদের কাছে আমাদের একটা মেসেজ আছে বন্ধুরা। মেসেজটা হলো, কোন পেশেন্টের হাইপারটেনশন দেখে তাকে যদি শুধু তুমি একটা বা দুইটা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন দিয়ে বিদায় করে দাও, এটা কিন্তু বন্ধুরা ভালো কাজ হবে না। তুমি অবশ্যই চিন্তা করবে যে এই পেশেন্টের হাইপারটেনশনের কারণ কি, বিশেষ করে কোনো আন্ডারলাইং কিডনি ডিজিজ আছে কিনা। এই পেশেন্টের হাইপারটেনশন রেনাল আর্টারি স্টেনোসিসের জন্য হতে পারে, গ্লোমারুলোনেফ্রাইটিসের জন্য হতে পারে, পলিসিস্টিক কিডনি ডিজিজের জন্য হতে পারে, রেনাল ফেলিউরের জন্য হতে পারে, অনেক কারণে হতে পারে। এছাড়া কোনো এন্ডোক্রাইনোপ্যাথির জন্য হতে পারে। এভাবে তুমি আন্ডারলাইং কি কারণে হাইপারটেনশন হচ্ছে সেটা অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করবে। এই জন্য প্যানেল অফ ইনভেস্টিগেশন কিন্তু আছে। একটা হাইপারটেনশন রোগীদের অবশ্যই ইউরিনারি করতে হয়, অবশ্যই সিবিসি, ইলেকট্রোলাইটস, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, ব্লাড সুগার লেভেল, এটা আলট্রাসোনোগ্রাম, কেইউবি, এগুলি আমরা করার চেষ্টা করব। এবং এরপরে যে যদি আন্ডারলাইং প্যাথোলজির কোনো সন্ধান পাওয়া যায় সেভাবে আমরা আগাবো, এগুলি করবো। আর ইন দ্য মিন টাইম পেশেন্টকে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিয়ে মনিটরিং করবো। তাহলেই কিন্তু বন্ধুরা হাইপারটেনশনের একটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট হবে আর পেশেন্টগুলির টার্গেট অর্গান ড্যামেজ হয়তো তোমরা প্রিভেন্ট করতে পারবে। আমরা আশা করি তোমরা ভবিষ্যতে ওই ধরনের ডাক্তারই হবে যে ডাক্তাররা শুধু সিমটম দেখেই চিকিৎসা করে না, সিমটমের পেছনে কারণটাও খুঁজে বের করার চেষ্টা করে এবং তাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ করার চেষ্টা করে। সেই আশায় রইলাম বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।